এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস। আমরা ধারাবাহিকভাবে ইতিহাসের প্রথম থেকে অর্থাৎ মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করে চলেছি। আজকে আমাদের বৈদিক সভ্যতার তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে বৈদিক সভ্যতার সাহিত্য সম্পর্কে কিছু অংশ আলোচনা করেছি। আজকে তার পরবর্তী যে অংশ রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা জানি বৈদিক যুগ শুরু হয়েছিল 1500 বিসিতে এবং শেষ হয়েছিল প্রায় 600 বিসিতে। আর এই বৈদিক যুগে সাহিত্যের, বিশেষ করে যে ধর্মীয় সাহিত্য ছিল, সেই ধর্মীয় সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে এবং তৎকালীন সময়ে যে ধর্মীয় ব্রাহ্মণ সাহিত্য তার রচনা করা হয়েছিল এবং সেই উল্লেখযোগ্য সাহিত্যগুলো বা ধর্মীয় গ্রন্থগুলো হচ্ছে বেদ, উপবেদ, ব্রাহ্মণ গ্রন্থ, বেদাঙ্গ, পুরাণ, উপনিষদ, স্মৃতি সাহিত্য এবং মহাকাব্য। আবার এই মহাকাব্য দুই ধরনের ছিল, একটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত। তাহলে এই যে বৈদিক যুগে যে ধর্মীয় সাহিত্য, এই ধর্মীয় সাহিত্য রচিত হয়েছিল, এই ধর্মীয় সাহিত্যের আবার কতগুলো খণ্ডে বিভক্ত ছিল। তাহলে আমরা দেখব কোন ধর্মীয় সাহিত্য কটা খণ্ডে বিভক্ত রয়েছে। যেমন প্রথমে রয়েছে বেদ, বেদের 4টে অংশ ছিল। উপবেদ, উপবেদেরও 4টে অংশ ছিল। ব্রাহ্মণ গ্রন্থ 6টা ভাগে বিভক্ত ছিল। বেদাঙ্গ 6টা ভাগে বিভক্ত ছিল। পুরাণের খণ্ড ছিল 18টি। উপনিষদের খণ্ড ছিল 108টি। স্মৃতি সাহিত্যের খণ্ড 36টি এবং মহাকাব্য ছিল 2টি, একটা রামায়ণ এবং মহাভারত। আমরা গত ক্লাসে বেদ, উপবেদ এবং ব্রাহ্মণ গ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে বেদাঙ্গ, এবং বেদাঙ্গের পরে রয়েছে পুরাণ এবং উপনিষদ। এই 3টে বিখ্যাত গ্রন্থ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যে কোশ্চেনগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। কারণ এই গ্রন্থগুলো হচ্ছে সাধারণত ব্রাহ্মণ গ্রন্থ বা ধর্মীয় গ্রন্থ। এই কারণে সমস্ত বিষয় আমাদের আলোচনার দরকার নেই। প্রথম দিকে যে বিষয়গুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে বেদাঙ্গ। তাহলে বেদাঙ্গের কটা ভাগ রয়েছে? 6টা। তাহলে বেদাঙ্গের যে 6টা ভাগ রয়েছে সেই 6টা ভাগ কি কি আছে আমরা দেখব। বেদাঙ্গ, তাহলে বেদাঙ্গের ভাগ কটা আছে? 6টি। আর এই 6টি ভাগ মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্সের সাহায্য নেব, তাহলে আমাদের সহজেই মনে থাকবে, ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে সেই ট্রিক্স কি আছে? ট্রিক্স হচ্ছে ব্যাজ নিশি, ব্যাজ নিশি কচ। ব্যাজ নিশি কচ হচ্ছে ট্রিক্স। আর ট্রিক্স অনুসারেই যে 6টা বেদাঙ্গ রয়েছে সেটা সহজেই আমাদের মনে রাখার সুবিধা হবে। তাহলে প্রথমে ব্যাজ মানে হচ্ছে তোমার ব্যাকরণ। তাহলে বৈদিক যুগে ব্যাকরণ যে গ্রন্থ, সেই গ্রন্থের উপরে জোর দেওয়া হয়েছিল। 2 নম্বর হচ্ছে জ্যোতিষবিদ্যা। কি আছে? জ্যোতিষবিদ্যা বর্গীর জতে। 3 নম্বর দন্তন্য আছে নিরুক্ত, নিরুক্ত। 4 নম্বর রয়েছে তালিবর্ষ, শিক্ষা। 5 নম্বর কল্প, কতে। এবং 6 নম্বর রয়েছে কচ্ছ মানে ছন্দ। কি আছে? ছন্দ। তাহলে আমরা আমাদের ট্রিক্সের সাহায্যে সহজেই আমরা মনে রাখতে পারছি। ব্যাজ, ব্যাকরণ, বর্গীর জ, জ্যোতিষ, দন্তন্য, নিরুক্ত, তালিবর্ষ, শিক্ষা, কতে কল্প, ছতে ছন্দ। তাহলে এই ছিল 6টা বেদাঙ্গ। এর মধ্যে এই ব্যাকরণের উপরে গ্রন্থ রচনা করেছে পাণিনি। পাণিনি। তাহলে পাণিনি কোন গ্রন্থ রচনা করেছে? পাণিনির হচ্ছে অষ্টাধ্যায়ী। পাণিনি রচনা করেছে ব্যাকরণ গ্রন্থের উপরে বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ী।
এবং এই জ্যোতিষশাস্ত্রের উপরে গ্রন্থ রচনা করেছে বরাহ মিহির। বরাহ মিহির তিনি যে গ্রন্থ রচনা করেছে সেই গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা। তাহলে আমরা এখানে দেখছি ব্যাকরণের উপর ভিত্তি করে পাণিনি অষ্টাধ্যায়ী রচনা করেছে এবং জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বরাহ মিহির বৃহৎ সংহিতা শাস্ত্র রচনা করেছেন। তাহলে এই হচ্ছে বেদাঙ্গের সংক্ষিপ্ত পরিচয়। তাহলে বেদাঙ্গের পরে কি রয়েছে? পুরাণ। পুরাণের সংখ্যা কটা রয়েছে? 18টা। তাহলে আমরা এই পুরাণ সম্পর্কে আলোচনা করব। আমরা পেজটা উপরে তুলে নিই। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার পুরাণ। পুরাণকে বলা হয় হচ্ছে পঞ্চম বেদ। আমরা জানি বেদের সংখ্যা 4টে, ঋক, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ, এবং পুরাণকে বলা হয় পঞ্চম বেদ। তাহলে পুরাণকে কি বলা হয়েছে? পঞ্চম বেদ। এছাড়া পুরাণকে বেদের বেদও বলা হয়। বেদের বেদ বলা হয় হচ্ছে তোমার পুরাণকে। আর এই পুরাণে যে বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টির কাহিনী। তাহলে বৈদিক যুগে ধর্মীয়ভাবে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি, সেই সৃষ্টির কাহিনী তোমার পুরাণে বর্ণিত রয়েছে। এছাড়া আরও অনেক কাহিনী এখানে রয়েছে যেগুলো বৈদিক কালে রচনা করা হয়েছিল, যেমন বিষ্ণুর 10 অবতার। 10 অবতারের কাহিনী তোমার এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া যুগের শ্রেণীবিভাগ। আমরা জানি ব্রাহ্মণ গ্রন্থ বা হিন্দু শাস্ত্রে যুগকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। কি যুগ? সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর হচ্ছে কলি যুগ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগের কথা তোমার পুরাণে উল্লেখ রয়েছে। এছাড়া তোমার পুরাণে বিভিন্ন রাজবংশ সম্পর্কে, রাজবংশের উপরে জোর দেওয়া হয়েছে বা রাজবংশ সম্পর্কে আলোচনা রয়েছে, যেমন চন্দ্রবংশ, সূর্যবংশ সম্পর্কে আলোচনা তোমার এই পুরাণে পাওয়া যায়। তাহলে আমরা কি দেখেছি? পুরাণের সংখ্যা কটা? 18টি। তাহলে পুরাণের সংখ্যা পাওয়া গেছে হচ্ছে 18টি। আর এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য পুরাণ রয়েছে যে পুরাণ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার বা মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে এসে থাকে। তাহলে 18টি গ্রন্থের যে ভাগ রয়েছে পুরাণের, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে তোমার বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ। আর এই বিষ্ণু পুরাণ রচনা করা হয়েছিল মৌর্য বংশের আমলে। যে মৌর্য আমল চলছিল সেই সময় তোমার বিষ্ণু পুরাণ রচনা করা হয়েছিল। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ। আর এই মৎস্য পুরাণ রচনা করা হয়েছিল সাতবাহন বংশের আমলে। সাতবাহন। তাহলে সাতবাহন রাজত্বকালে কোন পুরাণ রচনা হয়েছিল? মৎস্য পুরাণ। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য পুরাণ রয়েছে, সেটা হচ্ছে তোমার বায়ু পুরাণ। আর বায়ু পুরাণ রচনা করা হয়েছিল গুপ্ত আমলে। গুপ্ত আমলে রচনা করা হয়েছিল বায়ু পুরাণ। তাহলে এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য পুরাণ। এগুলো আমাদের মনে রাখলেই চলবে পরীক্ষার জন্য বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তাহলে বিষ্ণু পুরাণ মৌর্য আমলে, মৎস্য পুরাণ সাতবাহন আমলে, বায়ু পুরাণ তোমার গুপ্ত আমলে বা গুপ্ত যুগে রচনা করা হয়েছিল। তাহলে পুরাণের পরে কি রয়েছে? পুরাণের পরে যে বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আর সেটা হচ্ছে তোমার পুরাণের পরে কি রয়েছে? উপনিষদ। তাহলে আমরা দেখে নিই
পুরাণ পরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমার উপনিষদ। কি আছে? উপনিষদ। উপনিষদ তাহলে উপনিষদে কোন বিষয় আলোচনা করা হয়েছিল এবং কাকে বলে? গুরুর সামনে বসে শিক্ষা অর্জন করাকেই বলা হচ্ছে উপনিষদ। আর এই উপনিষদে আধ্যাত্মিকতা এবং যে রাজবংশ রয়েছে সেই রাজবংশ সম্পর্কে বিশেষ জোর দেওয়া হয়েছিল। তাহলে উপনিষদ কাকে বলা হলো? গুরুর সামনে বসে আমরা যখন জ্ঞান অর্জন করি সেই জ্ঞানকেই বলা হচ্ছে পুরাণ। তাহলে পুরাণে কিসের উপরে জোর দেওয়া হয়েছে? আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া আর একটা বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে রাজপুত। রাজপুতদের উপরে তোমার উপনিষদে বিশেষ জোর দেওয়া হয়েছিল। তাহলে আমরা উপনিষদ এখানে কটা পেয়েছি সেটাও দেখব। আমরা উপনিষদ পেয়েছি হচ্ছে 108টা, আর এর মধ্যে 13টি উপনিষদ হচ্ছে মান্যতাপ্রাপ্ত। কটা উপনিষদ মান্যতাপ্রাপ্ত রয়েছে? 108টার মধ্যে 13টা। এবং এর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য উপনিষদ, যেগুলো আমাদের দরকারি, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন 1 নম্বরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তোমার মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ। আর এই মুন্ডক উপনিষদ গুরুত্বপূর্ণ কেন? কারণ এর একটি বাণী রয়েছে সত্যমেব জয়তে। তাহলে সত্যমেব জয়তে যে বাণী রয়েছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বারে বারে পরীক্ষায় এসেছে, তা আমাদের অবশ্যই এগুলো মনে রাখতে হবে। সত্যমেব জয়তে বিভিন্ন অফিসে টাকাতেও লেখা রয়েছে, নোটের পিছে অশোক স্তম্ভের নিচেও লেখা থাকে সত্যমেব জয়তে। তাহলে এই শব্দটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে, এর আগে বারে বারে পরীক্ষাতে এসেছে। এছাড়া আরও কয়েকটি উল্লেখযোগ্য উপনিষদ রয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম উপনিষদ। প্রথম বলতে সবার প্রথম যে উপনিষদ রচনা করা হয়েছিল সেই উপনিষদ। তাহলে সেটার নাম কি আছে? বৃহদারণ্যক। বৃহদারণ্যক হচ্ছে আমাদের প্রথম উপনিষদ, যেটা ফার্স্ট রচনা করা হয়েছিল এবং সবথেকে প্রাচীনতম। প্রথম মানে হচ্ছে প্রাচীনতম, আর হচ্ছে দীর্ঘতম বা বড়। তাহলে 108টা উপনিষদের মধ্যে সবার প্রথমে রচনা করা হয়েছিল বৃহদারণ্যক, এবং বৃহদারণ্যক হচ্ছে সবথেকে প্রাচীন এবং দীর্ঘতম বা বড় খণ্ড। 108টা খণ্ডের মধ্যে সবথেকে বৃহত্তম খণ্ড হচ্ছে বৃহদারণ্যক। এবং সর্বশেষ যে উপনিষদ সর্বশেষ রচনা করা হয় সেটা হচ্ছে আলপ্য উপনিষদ। আলপ্য উপনিষদ। আর এই আলপ্য উপনিষদ রচনা করা হয়েছিল মুঘল আমলে, আকবরের সময়। পরীক্ষা এটাও আসে যে সর্বশেষ উপনিষদ কোনটা এবং কোন আমলে রচনা করা হয়েছিল। তাহলে আলপ্য উপনিষদ কোন আমলে? মুঘল আমলে রচনা করা হয়। কোন মুঘল সম্রাটের আমলে? আকবরের আমলে। আকবরের আমলে তোমার সর্বশেষ উপনিষদ রচনা করা হয়, যার নাম হচ্ছে আলপ্য উপনিষদ। আলপ্য উপনিষদ। তাহলে এই হচ্ছে 3টে উপনিষদ। মুন্ডক উপনিষদ, যাতে রয়েছে সত্যমেব জয়তে। প্রথম উপনিষদ বৃহদারণ্যক। সর্বশেষ উপনিষদ আলপ্য উপনিষদ। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ উপনিষদ রয়েছে, সেই উপনিষদ হচ্ছে তোমার মুন্ডক উপনিষদ। প্রথমে আমরা কি পড়েছিলাম? মুন্ডক উপনিষদ। তাহলে আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উপনিষদ হচ্ছে কঠ উপনিষদ। কঠ উপনিষদ কি আছে? কঠ উপনিষদ। আর এই কঠ উপনিষদে যে বিষয়গুলো রয়েছে আমাদের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো এসেছে, তাই আমাদের বিশেষভাবে এগুলো মনে রাখতে হবে।
তাহলে কঠোপনিষদের কাহিনী কী কী রয়েছে? কঠোপনিষদে তোমার যম, নচিকেতার কাহিনী, কাহিনী এবং ওম শব্দটা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছে। তাহলে কঠোপনিষদে যম, নচিকেতার কাহিনী এবং শব্দটি রয়েছে। তাহলে এই শব্দগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? কঠো উপনিষদ থেকে। তাহলে উপনিষদের মধ্যে উল্লেখযোগ্য এই উপনিষদগুলো। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করা হবে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস বিভিন্ন সাবজেক্টের দেওয়া হয়ে থাকে, যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে। সবাইকে ধন্যবাদ।